প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2025 সালে যে গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো রয়েছে, আজকে আমি সে অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো সমাধান করব। তো আমি তোমাদেরকে বলবো, আমি এই ভিডিওটা তৈরি করব যারা একেবারে দুর্বল, অঙ্কতে একেবারেই দুর্বল রয়েছে তাদের জন্য মূলত। তো এতে করে ভিডিওটা একটু বড় হতে পারে। তোমরা একটু ধৈর্য সহকারে যদি অঙ্কগুলো দেখো, তাহলে আমি আশা করি তোমরা 1.1-এর অঙ্কগুলো A to Z বুঝতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে দেখি আমাদের এখানে 1 নম্বর অঙ্কগুলো কি রয়েছে। দেখো, 1 নম্বর অঙ্কগুলোর দিকে একটু খেয়াল করো। আমাদেরকে কি বলা হয়েছে আমি একটু তোমাদেরকে দেখাই। একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, 1 নম্বরের মধ্যে আছে আমাদেরকে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করো। এবার বর্গমূলটা কি সেটা তোমরা জানো কি না সেটা আমাদের প্রথমে বুঝতে হবে যে বর্গমূলটা কি। তারপর দেখো, এখানে 2 নম্বর আমাদেরকে বলা হয়েছে ভাগের সাহায্যে বর্গমূল করো। তাহলে বর্গমূলের কথা কিন্তু বারবার বলা হচ্ছে। তো এই অঙ্কগুলো আমি কিন্তু তোমাদের জন্য নিচে সমাধান করে রেখেছি। তো ওই জায়গাতে গিয়ে আমি তোমাদেরকে বুঝাবো মূলত বর্গমূলটা কি। তো চলো আমরা চলে যাই আমাদের নিচে অঙ্কগুলোতে। প্রতিটা অঙ্ক কিন্তু আমি নিচে সমাধান করে রেখেছি তোমাদের জন্য। তো দেখো, এই জায়গাতে একটু খেয়াল করো। আমাদেরকে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। অতএব আমরা উপরে যেগুলো দেখে এসেছিলাম ঠিক একই কথাগুলোই এখানে বলা হয়েছে। দেখো, আমাদেরকে দেওয়া হয়েছে 169। তো মূলত বর্গমূলটা কি সেটা আমি তোমাদেরকে আগে বোঝাই। মনে করো আমি লিখলাম 2 গুণ 2। তাহলে দেখো, আমি যে 2 গুণ 2 লিখলাম, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে পাই হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4কে যদি আমরা রুট ওভার করি তাহলে এটা, অর্থাৎ বর্গ যদি করি তাহলে আমরা পাই হচ্ছে 2। এভাবে আমি তোমাদেরকে একটু বোঝাই এই জায়গাটাতে, যেহেতু খালি স্থানে আমি তোমাদেরকে একটু বুঝে আসছি বর্গমূলটা মূলত কি। এক কথায় কি আমি তোমাদেরকে বলবো, বর্গমূলটা হচ্ছে এমন সংখ্যা যে দুইটা সংখ্যাকে গুণ করার পর ওইটাকে যদি আমি রুট ওভার করি তাহলে একটা ওই সংখ্যাটা আবার পাওয়া যাবে। যেমন দেখো, আমি লিখলাম 2 গুণ 2 সমান সমান আমরা পাই হচ্ছে 4। এবার দেখো, এই 4কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো হচ্ছে, মনে করো আমি 4কে বর্গ করলাম, তাহলে কিন্তু আমরা এই 2 পাবো। কেন? দেখো, 2 আর 2 আমরা গুণ করার পর কিন্তু আমরা 4 পেয়েছি। এবারে 4কে যদি আমরা বর্গ করতে যাই, মানে রুট ওভার করতে যাই বা বর্গ করতে যাই, তাহলে আমরা তার উত্তর পাবো হচ্ছে 2। তারপরে দেখো, আমি যদি 3 গুণ 3 দিই, 3 গুণ 3 যদি আমি দেই তাহলে আমরা পাই 3 3 9। এবার দেখো, আমি যদি এই 9কে বর্গ করি, যদি আমি 9কে বর্গ করি তাহলে আমি পাবো হচ্ছে 3 উত্তর। মানে এখানে যেহেতু আমরা দুইটা সংখ্যা মিলে কিন্তু গুণ করতেছি, গুণ করার পর এই দুইটা সংখ্যার গুণফলকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এই সংখ্যাটাই কিন্তু পাই। তারপর দেখো, আমি যদি 4 গুণ 4 দেই, 4 গুণ 4, তাহলে দেখো 4 4 কত হয়? 16 হয়। এবার দেখো, আমরা 16 যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 4। তারপরে দেখো, যদি আমি 5 গুণ 5 দিই, তারপরে দেখো 5 গুণ 5, অর্থাৎ এবার আমরা 5 5 25 পাই। দেখো, এই 25কে যদি আমি বর্গ করি তাহলে আমি পাবো হচ্ছে 5 5 5 25, 4 4 16। অর্থাৎ দুইটা সংখ্যা মিলে যদি মনে করো তুমি 10 গুণ 10 দাও, তাহলে আমরা পাবো কত? 10 গুণ 10 যদি আমরা দেই তাহলে আমরা পাবো হচ্ছে কত? 100, তাই না? আমরা এটাকে গুণ করলে পাবো হচ্ছে 100। এই 100কে যদি আমি বর্গ করি তাহলে আমি পাবো হচ্ছে উত্তর 10। মূলত এটাই হচ্ছে বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তুমি 6 গুণ 6 দাও তাহলে 6 6 36 হবে। তাহলে 36 সেটা তোমার যখন বর্গ করবে তখন তুমি 6 পাবা। অতএব এক কথায় কি, তুমি যদি মনে করো এই 5কে 2 বার লিখো, মনে করো আমি 5 লিখলাম, মানে 5 লিখলাম আর স্কোয়ার দিলাম, এটা কিন্তু এক ধরনের বর্গ। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কগুলোতে চলে যাই। অঙ্কগুলোতে গেলে তোমরা আরও ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারবা। তোমাদেরকে বলছে দেখো যে এই জায়গাতে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করো। মৌলিক গুণনীয়ক কোনগুলো? আমরা জানি যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন মনে করো, মৌলিক সংখ্যার মধ্যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, তারপরে দেখো 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, তারপরে দেখো 11 একটা মৌলিক সংখ্যা,
তাহলে 13 একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম 2, 3, 5, 7, 11, 13, এগুলো হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই, সেটাই হচ্ছে মূলত মৌলিক সংখ্যা। তা আশা করি তোমরা মৌলিক সংখ্যাকে সেটা বুঝতে পেরেছো। ফর এক্সাম্পল আমি যদি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, মনে করো আমি 2কে মনে করো 1 দ্বারা ভাগ করব, তাহলে 2 1-এ আমরা কিন্তু 2 পাবো, ঠিক আছে, ভাগ করলে আমরা 2 পাই। তারপরে দেখো যদি এই 2কে আমরা কি করি, যদি আমরা 2কে 2 দ্বারা ভাগ করি, দেখো তাহলে কি পাই, আমরা 1 পাই, 2 1-এ 2, তাহলে দেখো আমরা পাইলাম কিন্তু 1। তাহলে এর অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু তাকে ভাগ করা যাচ্ছে না, শুধু 1 এবং ওই সংখ্যা মানে যে সংখ্যাটা মৌলিক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু তাকে ভাগ করা যাচ্ছে না। অতএব এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো মৌলিক সংখ্যা কি। আমি আবার বলি মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা তাকে বলে যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত, মানে যেটা মৌলিক সংখ্যা ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নেই, ঠিক আছে। তো দেখো আমি 3কে যদি ভাগ করি, উদাহরণস্বরূপ আমি 3কে ভাগ করি, মনে করো আমি 3কে ভাগ করব, তো 3কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমি পাই হচ্ছে 3 1-এ 3, 1 পাই। এবার দেখো 3কে যদি আমি আবার 1 দ্বারা ভাগ করি, তাহলে 1 দ্বারা যদি আমি 3কে ভাগ করি, দেখো তাহলে আমরা 3 1-এ 3, তাহলে আমরা কত পাই, 3 পাই। তো দেখো এই 3কে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না। এরকমভাবে প্রতিটা মৌলিক সংখ্যায় কিন্তু মানে 1 এবং ওই সংখ্যা ব্যতীত তাদের অন্য কোনো গুণনীয়ক থাকবে না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো দেখো আমরা দেখলাম যে এখানে যদি আমরা 13 দেই, 13 একটা মৌলিক সংখ্যা, তো 13 দ্বারা 13কে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 169। তো দেখো 13 দ্বারা 13কে যদি গুণ করে একটু আমি তোমাদেরকে দেখাই, তো আমি লিখলাম 13, তারপর দেখলাম আমি এখানে লিখলাম 13, এবার 13 3 3 কত, 3 3 হচ্ছে 9, তারপর দেখো 3 1-এ 3, তারপর দেখো এই জায়গাতে গুণ দিলাম, তারপর 1 1-এ 1 দিই আমরা, 3 1-এ 3, তারপর দেখো 1 1-এ 1। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 9 এর 9, তারপরে দেখো এবার এখানে 3 পেয়েছি, 3 3 6, তারপর দেখো 1 এর 1। তো দেখো আমরা কিন্তু এই 13 দ্বারা 13কে গুণ করার পর আমরা কিন্তু 169 পেয়েছি। এবার 169কে যদি আমি বর্গ করতে যাই, মনে করে আমি 169কে যদি আমি বর্গ করি, মনে করে আমি লিখলাম 169, এটাকে যদি আমি বর্গ করতে যাই তাহলে আমি পাবো হচ্ছে 13। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর এটা তোমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটারের মধ্যে যদি তোমরা 169 লিখে √ চাপ দাও তাহলেই কিন্তু তোমরা ফলটা পাবা হচ্ছে 13। আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলত বর্গমূলটা কি। অতএব এক কথায় তোমাদেরকে আমি বলবো ডাবল সংখ্যা, উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে বলি, মনে করো আমি 12 গুণ 12 দিলাম, তাহলে এই 12 গুণ 12-রে যদি তোমরা গুণ করার পর যা পাবা ওই সংখ্যাটাকে যদি যেমন 12 গুণ 12-কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 144। তো 144-কে যদি আমরা √ করি তাহলে আমাদের উত্তর হবে 12। উত্তর হবে কত, 12। অতএব এক কথায় ডাবল সংখ্যা, একই সংখ্যা যদি তুমি মানে একটা সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যাকে গুণ করো, গুণ করার পর ওটাকে বর্গমূল করলে ওই সংখ্যাটাই তুমি পাবা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে বর্গমূলটা কীভাবে করতে হয়। ঠিক একইভাবে আমরা এইভাবে করছি। দেখো এই 13 দ্বারা 13কে গুণ করলে মূলত আমরা পাবো হচ্ছে 169। অতএব এটা একটা বর্গমূলের জন্য আমরা লিখতে পারতেছি কি যে 169কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই কত, দেখো 169 = 13 গুণ 13। তো এবার 13 গুণ 13-কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 169। তাহলে দেখো এইবার এই 169-কে যদি আমরা √ করি তাহলে আমরা পাবো হচ্ছে 13। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। জন্য আমরা লিখতে পারি নির্ণয় বর্গমূল হচ্ছে 13। এবার দেখো আমরা খ নম্বরের অঙ্কটাতে চলে যাবো। দেখবো খ নম্বরের অঙ্কটার মধ্যে কী রয়েছে। দেখো খ নম্বরের অঙ্কটার মধ্যে আমাদের দেওয়া হয়েছে যে 529। তো এই 529 একইভাবে আমরা ক নম্বরের অঙ্কটা যেভাবে করেছি একবারে খ নম্বরের অঙ্কটা একইভাবে করব। দেখো এখানে 23 দেওয়া আছে। তো আমরা যদি এটাকে 529-কে যদি আমরা 23 দিয়া ভাগ করি তাহলে কিন্তু আমরা কী পাবো, আমরা কিন্তু 23-এ পাবো এখানে। তাহলে দুইটা 23 মিলে কিন্তু দুইটা 23 গুণ করলে তুমি 529 পেয়ে যাবা। তাহলে এই 529-কে যদি তুমি √ করো, 529-কে যদি তোমরা কী করো, মনে করো 529-কে আমরা √ করলাম তাহলে আমরা পাবো হচ্ছে উত্তর 23। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমাদেরকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে করতে বলছে, তো 23 কিন্তু একটা মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদেরকে দেখাবো এই জায়গাতে, আমি আশা করি খ নম্বর অঙ্কটাও তোমরা বুঝছো, তো এই জন্য আমি লিখছি এখানে। দেখো এই জায়গাতে 23 গুণ 23 দিব, দেওয়ার পর আমাদের
29 হবে। এই জন্য আমরা লিখছি যে 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই কি পাই দেখো, তো 529 ইজ ইকুয়াল টু 23 গুণ 23। এবার দেখো এটাকে আমরা যদি এই 23 গুণ 23 করি তাহলে আমরা পাবো হচ্ছে 529, আর 529কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 23, অর্থাৎ নির্ণয় বর্গমূল হচ্ছে 23। তারপরে দেখো গ নম্বর অঙ্কটা কী লেখা আছে, গ নম্বর অঙ্কটা আমাদেরকে দিয়ে দেখো এই 1521 এটাকে কিন্তু প্রতিটা মৌলিক সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করেছে। তো দেখো আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, এখানে আছে 1521। তো দেখো এবার এটাকে যদি আমি প্রথমত 3 দ্বারা দেই তাহলে একটু দেখো, যেহেতু বড় সংখ্যা তাহলে একটু খেয়াল করতে তোমরা এখানে প্রথম দুইটা সংখ্যা একটু নাও। তাহলে 3 দ্বারা যদি দাও তাহলে 3 5 15, আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে 15-এর কাজ শেষ আমাদের। আমি ছোট করে তোমাদেরকে বোঝাচ্ছি। এবার আমাদের কাছে রয়েছে কিন্তু 21। তো দেখো আমরা যখন ভাগ করব তখন আমরা কিন্তু চাইলে দুইটা সংখ্যা নিচে নামাতে পারবো না, যেহেতু আমি একটু তোমাদেরকে ভাগ করে দেখাই দিই, তোমরা ব্যাপারটা ভালো করে বুঝবা। তো একটু দেখো, আমি যদি কত 1521 এটাকে যদি আমরা মনে করো 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাই দেখো, 3 5 15, আমরা প্রথমে কিন্তু 15 দিয়ে দিলাম, আমি যা তখন তোমাদেরকে দেখছিলাম, তাহলে আমরা 5 পেয়েছি। এবার কিন্তু আমরা 15 15 মিলে গেছে, এখানে যেহেতু পাশে পাশে মিলে গেছে, একে একে মিলে গেছে। এবার আমরা এই 2 নামাবো। এবার দেখো এই 2 নামালাম, 3 কিন্তু 2-এর মধ্যে ভাগ যায় না। তো যেহেতু আমরা একটা সংখ্যা নামিয়ে নিয়েছি সেটা ভাগ যায় না। এবার এই যে অপর একটা সংখ্যা আছে 1, এই 1 কিন্তু আমরা এখন চাইলেই নামাতে পারবো না। এই 1 নামাতে হলে আমাদের ফলের ঘরে একটা শূন্য দিতে হবে, তারপর আমরা এই 1 নামাতে পারবো। এবার দেখো 3 7 21, তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেলাম, আমরা কিন্তু নিঃশ্বাসী বিভাজ্য পেয়ে গেলাম। তাহলে 3 দ্বারা একটা নিঃশ্বাসী বিভাজ্য। দেখো এখানে কিন্তু আমি প্রথমে 3 দ্বারা দেওয়ার পর 507 পেয়েছি। এবার 507কে যদি তুমি আবার 3 দ্বারা দাও তাহলে পাবা হচ্ছে 169। এবার 169কে যদি তুমি 13 দ্বারা দাও, যেটা ক নম্বরের অঙ্কতে আমরা দিয়েছিলাম 169কে 13 দ্বারা, তাহলে 13 দ্বারা 13কে গুণ করলে মূলত 169 আমরা পাবো। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা এটাকে বর্গমূল করে কি পেলাম, আমরা কিন্তু এখানে 2টা 3 পেলাম আর 2টা 13 পেলাম। তো দেখো এখানে আমরা পেলাম হচ্ছে 3 গুণ হচ্ছে 3, তারপর দেখো আমরা পেলাম হচ্ছে 13 গুণ হচ্ছে 13। তাহলে আমরা এই দুইটা জিনিস পেলাম, যে দেখো 13 13 মিল আছে, 3 3 মিল রয়েছে। তাহলে যেহেতু দুইটাই মিল রয়েছে এজন্য আমরা লিখতে পারি অতএব 15 মানে 1521কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। দেখো এই জায়গাতে আমরা পেয়েছি 3 গুণ 3 গুণ 13 গুণ 13, অথবা আমরা এই সংখ্যাগুলো পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে এবার আমরা কি করব, প্রতি জোড়া থেকে এখান থেকে 3 একটা নেব আর এখান থেকে 13 একটা নেব। নেওয়ার পর আমরা কি করব, এটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে 3 13 39 আমরা পাই। এবার দেখো এই যে সংখ্যাটা আমরা পেলাম, এবার এই যে আমাদের যেই 1521 আছে তার বর্গমূল যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমরা 39 পাবো। অর্থাৎ 39 গুণ 39 যদি দাও তাহলে কিন্তু তোমরা 1521 পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 1521কে যখন তুমি বর্গমূল করবা তখন তুমি কিন্তু কত 39 পেয়ে যাবো। অর্থাৎ নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের 39 না। এবার দেখো আমরা পাইলাম হচ্ছে 39। তাহলে এই 39কে আমরা কি করতে পারি, 39কে কিন্তু আমরা যদি 19 দ্বারা 19, তাহলে দেখো আমাদের নির্ণয় উত্তর হচ্ছে 39। আশা করি তোমরা এই গ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের ঘ নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো দেখো ঘ নম্বরের অঙ্কটা কি রয়েছে, ঘ নম্বরের অঙ্কটা আমাদের রয়েছে 11,025। একটু খেয়াল করো, তো একইভাবে আমরা কিন্তু এটাকে বের করব। একটু খেয়াল করো এই জায়গাতে, এবং 3 দ্বারা 2 আমরা দিই ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 3675। আবার 3 দ্বারা যদি আমরা দিই তাহলে আমরা পাই হচ্ছে 1225। তারপর আবার যদি আমরা 5 দ্বারা 1225কে দিই তাহলে আমরা পাই হচ্ছে 245। এবার 5 দ্বারা যদি 245কে দিই তাহলে আমরা পাই হচ্ছে 49। এবার 7 দ্বারা যদি 49কে দিই আমরা জানি 7 7 49। এবার খেয়াল করো এখানে 3টা, এখানে 3 2টা আছে, 5 2টা আছে, 7 2টা আছে।
তাহলে আমরা কি করব, এই দুইটার থেকে জোড়া থেকে আমরা একটা একটা করে নিব। তাহলে দেখো এখানে এক জোড়া আছে, 3-এর এক জোড়া, তাহলে আমরা একটা 3 নিব। তারপর দেখো আমরা গুণ দিব। তারপর দেখো এখানে দুইটা 5 আছে, তাহলে আমরা একটা 5 নিব। তারপর গুণ দিব। তারপরে দেখো দুইটা 7 আছে, তাহলে আমরা একটা 7 নিব। কি কেন বলো তো? কারণ আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি দুইটাকে গুণ করার পর আমরা ওই সংখ্যাটা বর্গমূল করলে একটা সংখ্যা পাই। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটাতে একটা সংখ্যা পেলাম। মনে করো 3 তিরিকা 9, আমরা যদি 3টাকে গুণ করি, তাহলে 3 গুণ 3 যদি আমরা দেই, তাহলে আমরা কিন্তু 3 তিরিকা 9 পাই। এবার 9কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কিন্তু 3 পাই। ঠিক আছে। আবার 5 গুণ 5 যদি দেই, 5 5 25, 5কে যদি আমি বর্গমূল করি, তাহলে আমি 5 পাই। 7কে যদি আমরা 7 দুইবার নেই, 7 7 49, আবার 49কে যদি আমি বর্গমূল করি, তাহলে আমি পাবো হচ্ছে 7। অতএব আমি একটা সংখ্যা করে এর জন্য নিয়ে নিলাম। তাহলে দেখো এবার 3 গুণ 5 গুণ 7 যদি আমরা দেই, তাহলে আমরা কি পাই? জায়গাতে দেখো আমি এই জায়গাতে লিখে দিয়েছি, একটু খেয়াল করো। অতএব 11,025কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। দেখো আমরা এখানে জোড়া জোড়া পেয়েছিলাম, এত সমান সমান হচ্ছে 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7। তাহলে আমরা প্রতিটা জোড়া থেকে কি করব, একটা করে নিব। দেখো এই জন্য আমি লিখছি প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। আমরা পাই হচ্ছে কত, তোমার 105 পাই। আমরা এই তিনটাকে গুণ করলে আমরা কত পাই? 105 পাই। অতএব আমরা এই যে 11,025 আছে, এই 11,025কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কিন্তু 105ই পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অতএব 105 গুণ 105 দিলে আমরা 11,025 পেয়ে যাব। তার একটা প্রমাণ যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে কেমন হয়? আমি 105 আর 105কে গুণ করে দেখাই, আসলে আমরা 11,025 পাই কিনা। তো দেখো আমি একটু করি এটাকে। দেখো আমরা যদি 5 5 25 দেই, তাহলে দেখো 5 শূন্য 0, কিন্তু হাতে কিন্তু আমাদের 2 আছে, সে 2 আমরা এখানে বসাবো। যেহেতু হাতে 5 5 25-এর 5 হাতে 2 আছে, তাহলে 5 শূন্য 0, অর্থাৎ 2টা আমরা বসাই দিব। তারপর দেখো 5 ওকে 5। তো এবার দেখো আমি এই ঘর কাটা দিলাম, এবার 0 আছে, তাহলে 0 0 0। তারপর দেখো আমি এই ঘর কাটা দিলাম। এবার দেখো এই জায়গাতে 5 5 ওকে 5। তারপর দেখো এখানে হচ্ছে আমার 5 0 1 0 0। তারপর দেখো এখানে আছে এককে 1। এবার এটাকে আমরা যোগ করি, একটু খেয়াল করো। এবার আমরা এটাকে যোগ করব, যোগ করলে কি হয় একটু খেয়াল করো। এবার দেখো এই 5-এর 5 কিন্তু এখানে নিচে নেমে যাবে। তারপর দেখো 2-এর 2 এখানে নেমে যাবে। তারপর দেখো এখানে 5 পাশে 10-এর 0, হাতে আছে 1, 1-এর 1 এখানে নেমে যাবে, যেহেতু এখানে দুইটাই 0, এই জন্য 1-এর 1 এখানে নেমে যাবে, আর 1-এর 1 এখানে নামবে। দেখো 11,025 কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ বোঝা গেল 105 গুণ 105 যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা 11,025 পেয়ে যাই। অর্থাৎ 11,025কে যদি আমরা রুট ওভার করবো, তাহলে আমরা এখানে 105 পাবো। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের পরের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আমি সমাধান করব। দেখো পরে আমাদের 2 নম্বরে কী অঙ্কগুলো আছে সেটা একটু খেয়াল করো। 2 নম্বরের অঙ্কগুলো আমাদেরকে বলছে ভাগের সাহায্যে বর্গমূল করো। দেখো আমরা কিন্তু 1 নম্বরে দেখে এসেছিলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে বলছে। অর্থাৎ মৌলিক গুণনীয়ক যেগুলো, সেগুলো দিয়ে আমরা বর্গমূল করেছিলাম। এবার কিন্তু আমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে যে ভাগের সাহায্যে বর্গমূল করো। অর্থাৎ ভাগ যেভাবে আমরা করি, ওইভাবে করে কিন্তু আমাদের বর্গমূল করতে হবে। একটা কথা মনে রাখবা, যখনই আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব, আমরা কিন্তু 1 নম্বরে দেখে এসেছিলাম যে বর্গ মানে হচ্ছে জোড়া। মনে করো 2 গুণ 2, তাহলে এটা কিন্তু একটা জোড়া হয়ে গেল, আমরা 4 পেয়ে গেলাম, তাই না? আমরা দেখেছিলাম 5 গুণ 5 একটা জোড়া। অর্থাৎ এরকমভাবে এখানেও কিন্তু ভাগের সাহায্যে আমরা এই জোড়াগুলাই ব্যবহার করব। এরকমভাবে জোড়াভাবেই আমরা কাজ করতে হবে, ঠিক আছে? তো দেখো 2 নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। আমাদের দেওয়া হচ্ছে 225। তো 225কে যদি আমরা কী করি, বর্গমূল করি, 225 আমি লিখলাম। এবার আমরা কী করতে হবে, আমার ডান দিক থেকে জোড়া মিলিয়ে নিতে হবে। দেখো ডান দিক থেকে যদি আমি জোড়া মিলাই, 1 জোড়া। তারপরে এখানে কিন্তু আর জোড়া হয় না, এখানে শুধুমাত্র একটা সংখ্যা আছে। তাহলে কী করতে হবে, আমাদের প্রথমে এককে 1 দিতে হবে। তাহলে এককে 1 আমরা দিয়ে দিলাম। তাহলে এককে 1 আমরা এখানে দিয়ে দিলাম, যেহেতু এখানে 2 আছে। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 1। এবার দেখো আমাদের 1 জোড়া, মনে রাখবা আমরা ভাগ যেরকম একটা একটা করে নামাই, এখানে কিন্তু একটা করে নামানোর কোনো সুযোগ নেই। তাহলে আমাদের কী করতে হবে, এই জোড়া নামাতে হবে। তো আর তার আগে আমি এদিকে নিয়ে যাই। দেখো আমরা প্রথমে ভাগ করে কিন্তু আমরা 1 পেয়েছি। এবারে এই 1-এর ডাবল কিন্তু আমরা এদিকে লিখবো। তাহলে 1-এর ডাবল কত বলো তো? 1-এর ডাবল হচ্ছে 2। এবার আমি এখানে
2 নামালাম। তো এবার দেখো আমাদের এই জোড়াটা কিন্তু নামাতে হবে। কোন জোড়া? এই জোড়া। অতএব এই 25 যে এক জোড়া, জোড়া হিসাবে নামাতে হবে। মনে রাখবা ভাগের ক্ষেত্রে অর্থাৎ বর্গমূল করার ক্ষেত্রে তুমি কী করতে হবে, কখনো একটা তুমি নামাতে পারবে না, তোমাকে অবশ্যই জোড়া নামাতে হবে। তো দেখো এখানে 25 আছে, আমরা এক জোড়া নামাই দিলাম, তাহলে আমাদের হলো কত? 125। এবার এই জায়গাতে আমি কোন সংখ্যা নিব, 2-এর পরে আমি কোন সংখ্যা নিব যেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলেই আমরা 125 পাবো। মনে করো আমি এখানে একটা 5 নিলাম, এবার এই 25কে আমার 5 দ্বারাই গুণ করতে হবে। তুমি মনে করো আমি এখানে 6 নিলাম, তাহলে 25কে আমার মানে 26কে আমার 6 দ্বারাই গুণ করতে হবে। তাহলে দেখো এই জায়গাতে আমি 5 নিলাম, তাহলে 25কে আমি কী করবো? 5 দ্বারা গুণ করতে হবে, যেহেতু 5 নিয়েছি। তো 25কে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? দেখো 5 5 25-এর 5, হাতে আছে 2, তারপরে দেখো 5 2 10 আর 2 12, তাহলে কিন্তু আমরা 125 পেয়ে গিয়েছি। তাহলে 125 আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা কিন্তু এখানে 5 নিয়েছি, আর এই 5 নেওয়ার কারণে তাহলে আমাদের 25 হয়েছে, আর 25কে আমরা 5 দ্বারাই কিন্তু গুণ করেছি। যদি আমি এখানে 26 নিতাম, উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে বলি, মনে করো যদি আমি এই জায়গাতে 26 নিতাম, তাহলে আমার কী করতে হতো? আমি 2-এর সামনে কিন্তু 6 নিয়েছি, 2-এর সামনে যদি আমি 6 নিতাম তাহলে 26 হতো আর কি। তাহলে এই 26কে আমার 6 দ্বারাই গুণ করতে হবে। কেন? আমি 6 নিয়েছি। যদি আমি এখানে 7 নিতাম তাহলে এখানে 7 দ্বারাই গুণ করতে হতো। যদি আমি এখানে 8 নিতাম তাহলে 8 দ্বারাই গুণ করতে হতো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো আমরা কিন্তু গুণ করে পেলাম, এই যে আমি এখানে যে গুণটা করে রাখছি ওইটাই কিন্তু আমরা এখানে পেলাম। তাহলে দেখো আমরা এখানে কত পেয়েছি? আমরা কিন্তু এখানে 25 পেয়েছি। এবার দেখো আমরা লিখতে পারি অতএব 225-এর বর্গমূল 225। এবার 225-এর পর আমরা কিন্তু এখানে ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি হচ্ছে 15। এই 15 হচ্ছে আমাদের মূলত 225-এর বর্গ। অর্থাৎ 215কে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে আমরা 225 পাবো। তার উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আমি 15 গুণ 15 করে দেখাই 225 আসলে আমরা পাই কিনা। দেখো 5 5 25-এর 5, হাতে আছে 2, তারপরে দেখো 5-কে 5, হাতে আছে 2, তাহলে 7, তারপরে দেখো এখানে আমি একটা কাটা দিলাম 1 ঘর, তাহলে দেখো 5-কে 5, তারপর দেখো 1-কে 1। এবার তুমি যোগ করো 5-এর 5, তারপর 5-এর সাথে 12 2, হাতে আছে 1, তারপরে দেখো এখানে 1-এর 1-এ 2, 225 কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা ইতিপূর্বে যেভাবে করছিলাম, তো 225কে যদি আমরা কী করি? বর্গ করি, এখানে বর্গমূল করি, তাহলে আমরা পাবো হচ্ছে 15। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব আমাদের খ নম্বরে যে অঙ্কটা আছে সে অঙ্কটার মধ্যে। দেখো খ নম্বরের অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। একদম ইজিভাবে যে অঙ্কটা আমি এখন করলাম একই অঙ্ক। তো আমাদের এখানে আছে দেখো 961। আমি তোমাদেরকে একটু এখানে দিকে দেখাই, 961। তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদেরকে ডান দিক থেকে জোড়া মিলিয়ে যেতে হবে। তো ডান দিক থেকে আমি 1 জোড়া নিলাম, দেখো এখানে 1 জোড়া নিলাম, এখানে কিন্তু আর একটা না নয়, এখানে আর জোড়া হয় না। তো আমরা কী করতে হবে? আমরা জানি এখানে কিন্তু আমরা 9কে দিতে পারি 3 তিরিকা 9। মনে রাখবা ওই সংখ্যায় হইতে হবে কিন্তু 3 তিরিকা 9, মানে আমি কিন্তু চাইলেই অন্য সংখ্যা দ্বারা দিতে পারবো না। তাহলে আমার মিলল কি? মানে 3 তিরিকা 9। দেখো 3 তিরিকা 9। তো দেখো এবার আমি যদি 9কে যদি কী করি, মনে করো রুট ওভার করি 9কে, তাহলে কিন্তু আমরা উত্তর পাবো কত? 3। এই 3 পাবো, মনে রাখবা এরকমভাবে দিতে হবে আমাদেরকে। তারপর দেখো আমি 9 পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের 6 আর 1 নামাতে হবে, কারণ আমরা জানি নিচে জোড়ায় জোড়ায় নামাতে হয়। তো আমরা এখানে 6 আর 1 নামাই দিলাম। এবার দেখো আমাদের এদিকে কী করতে হবে? এই যে 3 আছে, আমরা প্রথমে ভাগফল 3 পেয়েছি, 3-এর ডাবল এখানে আমাদের আনতে হবে, 3-এর ডাবল আমাদের এখানে আনতে হবে। তাহলে আমি 3-এর ডাবল কত? 6। 3-এর ডাবল কত? 6। তাহলে এই যে আমি 6 লিখলাম। এবার আমাদের এখানে ডান দিকে এমন সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা বসালে ওই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের গুণ করে আমাদের 61 মিলাতে হবে। তো দেখো ডান দিকে যদি আমি একটা 1 নিয়ে আসি তাহলে কিন্তু 61 হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এই 61কে যদি আমরা 1 দ্বারা আবার গুণ করি তাহলে আমরা 61 পাই। তাহলে দেখো আমরা ফলে করে 1 নিয়ে আসলাম, আর এখানে 61 আমরা দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 31। তাহলে বোঝা গেল কি 31 গুণ 31 যদি আমরা দিই তাহলে আমরা পাবো হচ্ছে 961। অতএব 961কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো হচ্ছে 31। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এবার দেখো এই জায়গাতে আমরা কি পেলাম? তাহলে এখানে আমরা কিন্তু 31 পেয়ে গেলাম আমাদের উত্তরটা। তারপর দেখো একইভাবে আমাদের এইটাকে আমি কীভাবে করবো একটু দেখো। এখানে আছে আমাদের 3, তারপর হচ্ছে 9, তারপরে হচ্ছে আমাদের আছে 6, তারপরে হচ্ছে 9। এবার আমরা জোড়া এখানে এক জোড়া, এখানে আমরা 2 জোড়া পাইলাম। দেখো আমরা 2 জোড়া কিন্তু পেয়ে গেলাম অলরেডি। এবার দেখো আমি
আমাদের অবশ্যই বর্গ নিতে হবে। তো দেখো আমি যদি গণি 6 6 36, 7 7 49, দেখো একটু খেয়াল করো, এখানে যদি আমি 6 গুণ 6 দেই, তাহলে 6 গুণ দিয়ে আমরা 6 দিই, তাহলে 6 7 6 6 36 পাই। তো দেখো এবার দিয়ে আমি 7, এরপরে 7, তো 7 দ্বারা 7কে আমরা 2 গুণ করি, 7 7 হচ্ছে আমাদের 49, তাহলে 49 কিন্তু আমাদের এখানে আছে 39, 49 নেওয়া যাবে না, তাহলে আমরা এই জোড়াটাই নিতে হবে 6 6 36, তাহলে আমরা কিন্তু 36 নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা 36টা নিব, তাহলে আমরা লিখব 6 6 36। তো এখানে কিন্তু দেখো আমাদের এই জোড়াতে আমরা নিলাম 36, তাহলে কি হয় দেখো, এবার আমরা বিয়োগ করব, 6 আছে 9 হবে, 3 হলে তারপরে দেখো এখানে 3 3 কিন্তু মিলে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, এবার আমাদের একটা সংখ্যা নামাতে হবে না, আমাদের এই জোড়া পুরোটা নামাতে হবে। তো জোড়া হচ্ছে আমাদের 6 9, তো আমরা 6 আর হচ্ছে 9 দুইটাই নামাতে হবে। তা এবার দেখো আমাদের কি করতে হবে জানি বলো তো, এই যে আমরা প্রথম ভাগফল যেটা পেয়েছি 6, এই 6-এর ডাবল আমরা এখানে নিতে হবে, তাহলে 6-এর ডাবল কত বলো তো, 6-এর ডাবল হচ্ছে 12। আচ্ছা, তো এই 12-র সামনে আমরা কোন এমন সংখ্যা নিব যেই সংখ্যা নেওয়ার পর ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করলে আমাদের এই সংখ্যাটা মিলে যাবে। তো মনে করো আমি এখানে কিন্তু 3 নিয়েছি, হ্যাঁ, তোমরা কিন্তু করে নিবা, আমি জাস্ট কারণ আমি যদি এখন সবগুলা করতে যাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মনে করো আমি যদি 3 নেই, তাহলে দেখো এবার এই 123 হয়েছে আমাদের, 123 হয়েছে, এবার 123কে যদি আমি এই 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা 369 পাবো। তাহলে যেহেতু এখানে 3 নিয়েছি, তাহলে এখানেও আমরা 3 নিব, তাহলে বোঝা গেল কি আমরা যদি 3 বার গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 369। তোমরা গুণ নিয়ে দিয়ে নিবা। তো দেখো এবার কিন্তু আমরা এটা পেয়ে গেলাম, এটার ফল হচ্ছে আমাদের 63। হয়তো আমরা জানি 63 গুণ 63 যদি আমরা দিই তাহলে আমাদের 3969 মিলে যাবে। অর্থাৎ 3969কে যদি আমরা বর্গমূল করি, রুট ওভার করি, তাহলে আমরা পাবো হচ্ছে উত্তর 63 পাবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমি একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আর আমি আশা করি তোমরা এগুলো বুঝতেও পারতেছো। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে বলবা, যদি না বুঝে থাকো আমরা উত্তর কিন্তু 63 পেয়েছি। তারপরে গ নম্বর অঙ্কটাও দিয়ে আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই। দেখো গ নম্বর অঙ্কটা কী রয়েছে, আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে আমার ভিডিওটা অনেক বড় হবে, যেহেতু আমি তোমাদেরকে খুব ধীরস্থিরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো গ নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো, গ নম্বর আমাদের আছে 10,404। এই 10,404কে আমরা এখন আগের মতো আমরা করব। তো দেখো আমি এখানে লিখব 10,404 আমরা এখানে লিখে নিলাম। এবার দেখো এটাকে আমরা ঠিক আগের মতনই আমরা ডান দিক থেকে জোড়া মিলাবো, তাহলে এখানে 1 জোড়া পেলাম, 2 জোড়া পেলাম, তারপর দেখো আছে 1। এবার ধরো আমরা কিন্তু জানি 1 গুণ যদি আমরা 1 দিই তাহলে কিন্তু আমরা 1 পাই, তাই না? তাহলে আমরা কিন্তু এককে 1 দিয়ে দিতে পারি, তো 1 আমরা দিয়ে দিলাম। এবার দেখো আমরা জানি এখানে কিন্তু জোড়া ছাড়া নামানোর কোনো সুযোগ নেই, তাহলে আমাদের কী করতে হবে, এবার প্রথম কাজ হচ্ছে আমাদের এই যেটাকে আরেকটা আছে এটা ডাবল আমরা এখানে নিতে হবে। তাহলে ডাবল 1 আছে, আমরা ডাবল নিলাম 2। এবার দেখো আমাদের এই জোড়াটা নামাতে হবে, 0 4 জোড়াটা নামাতে হবে। তো যেহেতু ডান দিকে শূন্যের কোনো দাম নেই, তাহলে আমি শূন্যটা নামাবো না, আর আমি শুধুমাত্র 4টা নামাবো, যেহেতু বাম দিকে শূন্যর কোনো দাম নেই। হ্যাঁ, বা তুমি চাইলে নামাতেও পারো, তো আমি নামালাম না এই জন্য, কারণ বাম দিকে শূন্যের কোনো দাম নেই। তো দেখো এবার আমরা দেখতেছি এই জায়গাতে যে কোনো এই মাঝখানে কিন্তু যে কোনো একটা কিছু বসাতে হবে। তো যদি আমি 1ও বসাই তাহলে এর ডাবল যদি আমরা করি তাহলে কিন্তু এখানে যায় না। তাহলে দেখো এই জায়গাতে আমি কি করতে হবে, তাহলে এই জায়গাতে আমাদের কি করণীয়, এখন আমাদের যেহেতু এটাই যায় না, তাহলে আমরা কি করতে হবে, ফলের ঘরে একটা শূন্য দিতে হবে। তারপরে দেখো এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে এখানে একটা শূন্য দিলাম, ফলের ঘরে একটা শূন্য দিলাম, তাহলে আমাদের আর কেন দিলাম বলো তো, এই জোড়াটা আমাদের নামাতে হবে, তাই যেহেতু একটাতে যায় না এই জন্য ফলের ঘরে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে আমরা এই জোড়াটা নামাবো, অর্থাৎ 0 4টা নামাবো। তাহলে দেখো এই যে আমি নামালাম, আমাদের কিন্তু জোড়া নামানো শেষ, অর্থাৎ 404 এখন আমাদের। এবার যদি আমি এখানে 2 বসাই তাহলে দেখো এই জায়গাতে 2 2 বসাই, তাহলে দেখো এখানে 202 হয়, আর 202 দুগুণে কিন্তু 404ই হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 202 দুগুণে কত, 404। তাহলে আমরা পেলাম কত বলো তো, 102 পেলাম। অর্থাৎ বোঝা গেল 102কে 102 দ্বারা দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10,404। আর 10,404কে যদি আমরা রুট ওভার করি,
রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে 102। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তাহলে আমি দেখো এখানে উত্তরটা পেয়েছি কিন্তু 102। তো এই অঙ্কগুলো একদম সহজ, আর একদম সহজে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার আমি চলে যাব 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে। দেখো 3 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে একটু খেয়াল করো। 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে। আমাদেরকে বলছে যে নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে কি হবে, পূর্ণবর্গ হবে। এবার পূর্ণবর্গ কি, পূর্ণবর্গ হচ্ছে 3 গুণ 3, তারপর মনে করো 3 গুণ 3, তারপর মনে করো 5 গুণ 5। এক কথায় এগুলা 5 গুণ 5, তারপর মনে করো 7 গুণ 7, মানে একই সংখ্যা 7 গুণ 7, তাহলে 7 7 49 হবে, 5 5 25 হবে, 3 3 9 হবে। হ্যাঁ, এরকমভাবে এরকম পূর্ণবর্গ আমাদের হতে হবে। যদি পূর্ণবর্গ না হয় তাহলে হবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা দেখি আমাদের প্রথম সংখ্যাটা কী রয়েছে একটু খেয়াল করো। তো আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এবার যদি আমরা আমাদের নিচে দেওয়া আছে 147 দেওয়া আছে। দেখো এবার এটাকে আমরা দেখি তার গুণনীয়কগুলো কি আছে। দেখো আমরা যদি 3 দ্বারা এখানে দেই তাহলে আমরা দেখো 3 49 147 আমরা পাই। তাহলে 3 49 আমরা এখানে দিয়ে দিলাম। এবার দেখো এই 49কে যদি আমরা করতে চাই তাহলে মনে করো আমরা কী পাবো, আমরা 7 দিলাম, তাহলে 7 7 49 আমরা পেয়ে যাই। তাহলে দেখো আমরা এখানে কিন্তু আর কিন্তু আমরা দিতে পারি না। তাহলে আমরা কী পেলাম, দেখো এখানে 7-এর একটা জোড়া পেলাম আর 3-এর কিন্তু কোনো জোড়া নেই, 3 একাই আছে। অতএব যেহেতু 3 হচ্ছে জোড়াবিহীন, অতএব এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে না। মনে রাখবা যেটার জোড়া মিলে যাবে, কারণ আমরা জানি বর্গ মানেই হচ্ছে জোড়া, যখন জোড়া মিলে যাবে তখনই সেটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা দেখতেছি এখানে 3 7 7, এই 3টা গুণনীয়ক পেয়েছি 147-এর। যেহেতু 147-এর 3টা গুণনীয়ক পেয়েছি, অতএব এই 147 কি হবে না, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। কারণ আমরা দেখতেছি এখানে 7-এর জোড়া মিলে গেছে কিন্তু 3 জোড়া মিলে নাই। অর্থাৎ 3 যেহেতু জোড়া মিলে নাই তাহলে এটা পূর্ণ সংখ্যাও কিন্তু হবে না। তো দেখো এই জায়গাতে আমি সমাধান করে রেখেছি। দেখো আমরা 147-কে 3 দ্বারা যখন আমরা ভাগ করছি তাহলে আমরা পেয়েছি হচ্ছে 49। 7 দ্বারা আবার 7 7 49 আমরা নিয়ে নিলাম। এবার দেখো এখানে আমরা দেখেছি অতএব 147 সমান হচ্ছে 3 গুণ 7 গুণ 7। দেখো এখানে কিন্তু 7-এর জোড়া মিলেছে, 3-এর জোড়া মিলেনি। অতএব আমরা লিখছি এখানে 3 জোড়াবিহীন। হ্যাঁ, সুতরাং 147 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। অতএব 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে। নিচের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের 3। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমি 3-এর বাকি 6 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। একইভাবে আমরা কি করব, এই 6 নম্বরের আমরা গুণনীয়কগুলো বের করব। দেখো এই জায়গাতে আমরা কিন্তু উপরে যেভাবে করছি এভাবে তোমরা করবা। প্রথমে 2 দ্বারা দেওয়ার পর আমরা পেয়েছি 192, তারপর আবার 2 দ্বারা 192-কে 2 দ্বারা দেওয়ার পর আমরা পেয়েছি হচ্ছে 96, তারপর 96-কে 2 দ্বারা দেওয়ার পর আমরা পেয়েছি 48, 48-কে 2 দ্বারা দেওয়ার পর আমরা পেয়েছি হচ্ছে 24, 24-কে 2 দ্বারা দেওয়ার পর আমরা পেয়েছি হচ্ছে 12, 12-কে 2 দ্বারা দেওয়ার পর আমরা পেয়েছি হচ্ছে 6, তারপরে দেখো 6-কে 2 দ্বারা দিলে আমরা পেয়েছি হচ্ছে 3। তাহলে দেখো এই যে আমরা পেলাম, তো আমরা এখানে কী পেলাম দেখো একটু খেয়াল করতে হবে। এখানে দেখো 2 এক জোড়া, তারপর এ 2 আরেক জোড়া, তারপর দেখো এ 2 আরেক জোড়া। দেখো আমরা কিন্তু 2-এর 3টা জোড়া পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা 2 আরেকটা বাকি আছে, 3-এর কোনো জোড়া আমরা পাই না। যেহেতু 3-এর কোনো জোড়া পাই না, আবার 2-এরও আরেকটা জোড়া পাই না, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। যদি সবগুলা এরকমভাবে মিলতো, দেখো 2-এর এক জোড়া পেয়েছি, এখানে 2-এর আরেক জোড়া পেয়েছি, এখানে 2-এর আরেক জোড়া পেয়েছি, তো এখানে কিন্তু 2-এর কোনো জোড়া আমরা খুঁজে পাই না, 3-এর কোনো জোড়া খুঁজে পাই না। যেহেতু 2 এবং 3-এর কোনো জোড়া আমরা খুঁজে পাই না, তাহলে এটা কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না, ঠিক আছে। এজন্য আমি একটু দেখো, আমি জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। এই জায়গাতে আমি তাই লিখছি, দেখো অতএব এত যা আমরা পেয়েছি এগুলো এখানে লিখছি, ওই যে এইগুলো আমরা এখানে লিখেছি। তারপর দেখো অতএব আমরা এখানে দেখছি 2-এর এক জোড়া পেয়েছি, 2 জোড়া পেয়েছি, 3 জোড়া পেয়েছি, বাকিটার কিন্তু জোড়া আমরা খুঁজে পাইনি। এখানে তাহলে 2 গুণ 6 বা 6 জোড়াবিহীন, ঠিক আছে। তাহলে 2 গুণ 3 দিয়ে আমরা 2-কে 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 6, আর 6টা হচ্ছে কি জোড়াবিহীন। তাইলে আমরা বলতে পারি সুতরাং 384 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ সংখ্যা
হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 6। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নাম্বারের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। একইভাবে গ নাম্বারের অঙ্কটা আমরা সমাধান করব যেভাবে আমরা এইমাত্র অঙ্কগুলো সমাধান করলাম। দেখো গ নাম্বারের অঙ্কটা কী রয়েছে, গ নাম্বারের অঙ্ক আছে 1470। তাহলে দেখো 1470কে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 735। এবার 735কে আমরা আবার 3 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 245। এবার দেখো 245কে আবার আমরা কী করি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 49। 49কে আমি 7 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে 7। অর্থাৎ এখানে দেখো, এখানে কিন্তু 7 এর সাথে জোড়া মিলেছে, 5 3 2 এগুলার কোনো জোড়া মিলে, তাহলে দেখো 7 এর সাথে জোড়া মিলেছে, কিন্তু 5 3 2 এগুলার কোনো জোড়া মিলে না। তাহলে যেহেতু 5 3 2 এগুলার কোনো জোড়া মিলে না, অতএব আমরা লিখতে পারি 147। যেহেতু এখানে কোনো জোড়া মিলে না, তাহলে আমরা লিখতে পারি যে 1470 সংখ্যাটি এইভাবে যা আছে আমরা যা পেয়েছি তাই লিখছি। দেখো 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। অথবা আমরা দেখতেছি এখানে শুধুমাত্র 7-এর জোড়াটা মিলেছে, বাকিগুলোর জোড়া মিলে না। যেহেতু বাকিগুলোর জোড়া মিলে না, অতএব এটা পূর্ণ সংখ্যা হতে পারে না। এই জন্য আমরা লিখছি দেখো এখানে 2 গুণ 3 গুণ 5। অতএব এই সংখ্যাগুলা কি বা আমরা যদি গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 30 জোড়াবিহীন। সুতরাং 1470 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 30। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার ঘ নম্বরের অঙ্কটা যদি তোমরা খেয়াল করো, ঘ নম্বরে কী রয়েছে, ঘ নম্বরের মধ্যে একইভাবে আমরা অঙ্কটা করব। ঘ নম্বরের অঙ্কটা একইভাবে করব। তো ঘ নম্বরের অঙ্কটাও আমরা এভাবে নিয়ে নিব, গুণেগুলো তোমরা বের করতে পারবা। তবে দেখো এখানে আমরা দেখতেছি যে 23 এবং 23-এর জোড়া রয়েছে, তারপরে দেখো 3 এবং 3-এর জোড়া রয়েছে, কিন্তু 5-এর কোনো জোড়া নেই। যেহেতু 5-এর জোড়া নেই, তাহলে এটাও কিন্তু পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ আমরা লিখতে পারি 23805 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। অর্থাৎ এই যা পেয়েছি আমরা এখানে, এগুলা কিন্তু এই যে এখানে যা পেয়েছি আমরা এগুলো এখানে গুণ করে রেখেছি। তাতে আমরা দেখতেছি এখানে একটা জোড়া পেয়েছি, 3 গুণ 3-এর জোড়া পেয়েছি, 23 গুণ 23-এর জোড়া পেয়েছি, কিন্তু 5-এর কোনো জোড়া আমরা পাইনি। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 জোড়াবিহীন। সুতরাং 23805 সংখ্যাটি পূর্ণ সংখ্যা না। অতএব 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে। অতএব 5 দ্বারা যদি আমরা 5কে গুণ করে দিই, তাহলে কিন্তু একটা জোড়া মিলে যাবে, তখনই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে। এজন্য আমরা লিখছি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5। আশা করি তোমরা 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমি সমাধান করব। দেখো 4 নম্বরের মধ্যে কি রয়েছে একটু খেয়াল করো। আমাদেরকে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, দেখো আমরা কিন্তু উপরে বলেছিলাম গুণ করলে, এখন দেখতেছি ভাগ করলে। ওই একইভাবে খালি গুণের জায়গায় ভাগ হবে, ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। তো দেখো এইভাবে আমরা কিন্তু বের করে নিব। এবার দেখো এখানে 3-এর জোড়া মিলেছে, এই জায়গাতে 3-এর জোড়া মিলেছে, এখানে কিন্তু 2-এর জোড়া মিলেছে, এখানে কিন্তু 3-এর জোড়া মিলেনি। যেহেতু মিলেনি, তাহলে সেটা কি হবে না, একটা পূর্ণ সংখ্যা হবে না। দেখো বাকি অংশতে আমি চলে যাই, উপরে আমাদের এটা অঙ্কটার বাকি অংশ রয়েছে। একদম ইজিভাবে তোমরা বুঝতে চেষ্টা করবা। অর্থাৎ এটা কি না, এটা একটা পূর্ণ সংখ্যা হবে না, যেহেতু একটা জোড়া আমাদের মিলেনি। তো দেখো এই জায়গাতে আমরা দেখছি 2-এর জোড়া মিলেছে, 3-এর জোড়া মিলেছে, এখানেও 3-এর জোড়া মিলেছে, আর একটা 3 কিন্তু জোড়া মিলেনি। যেহেতু এটা জোড়াবিহীন, এই জন্য আমি লিখছি দেখো এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 972 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। ওই একই অঙ্ক কিন্তু, অর্থাৎ সংখ্যাটির সাথে 3 ভাগ করলে, তখন কিন্তু গুণের কথা বলা হয়েছে, এখন ভাগের কথা, 3 ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। আশা করি তোমরা এই অঙ্কটা পারবা। তারপরে একইভাবে এই অঙ্কগুলোও খ নম্বরের অঙ্কটাও আমরা কী করবো, এগুলো বের করব। বের করার পর আমরা দেখবো জোড়া মিলিয়ে, দেখো 13 মিলে গেছে জোড়া। তারপরে দেখো এই জায়গাতে 2-এ 2 মিলছে, তারপর দেখো মাঝখানে এই 2 মিলে না, এই 3 মিলে না। তাহলে যেহেতু 2 3 মিলে না, দেখো এই জায়গাতে 2 গুণ 2 2 গুণ 3 13 গুণ 13, তাহলে দেখতেছি আমরা 2 গুণ 2 মিলছে, 13 গুণ 13 মিলছে, কিন্তু 2 গুণ 3 মিলে না। এগুলোর কোনো জোড়া আমরা পাই না। অতএব আমরা লিখবো অতএব এখানে 2 গুণ 3 বা 6 জোড়াবিহীন। সুতরাং 4056 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, কারণ জোড়ায় জোড়ায় মিললে কিন্তু পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ সংখ্যাটিকে আমরা 6 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা
খুঁজে পাবো। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। একদম ইজিভাবে আমি তোমাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি গ নম্বর অঙ্কটা একইভাবে তোমাদেরকে বুঝাই। একদম তোমরা একটা অঙ্ক পারলে কিন্তু সবগুলা পারবা। দেখো এখানে গ নম্বর অঙ্কটার মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো। গ নম্বর অঙ্কটার মধ্যে আমাদের হচ্ছে 21,952। এটাকে আমরা ঠিক এইভাবে বের করে নিব। এবার আমরা জোড়া মিলাই দেখো, সাথে সাথে জোড়া মিলছে। তারপরে দেখো এই জায়গাতে দুইয়ে দুইয়ে জোড়া মিলছে, এখানে দুইয়ে দুইয়ে জোড়া মিলছে, এখানে দুইয়ে দুইয়ে জোড়া মিলছে। দেখো একটা 7 এটার কিন্তু জোড়া মিলেনি। এই একটা 7 জোড়া না মিলার কারণে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হবে না, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি 21,952। অথবা এগুলো তোমরা গুণ করবে, যা পেয়েছো এগুলো এখানে গুণ করে দিবা। অতএব তারপরে জোড়া জোড়া মিলিয়ে নেবে। দেখো 1 2 এর এক জোড়া, আরেক জোড়া, আরেক জোড়া, 7-এর এক জোড়া। দেখো এই একটা 7-এর কোনো জোড়া আমরা পাইনি। যেহেতু একটা 7-এর জোড়া পাইনি, তাহলে কি, সুতরাং আমরা লিখতে পারি 21,952 সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। যদি জোড়া মিলে যেত তাহলে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হতো। তো আমরা লিখতে পারি যে সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। একইভাবে অঙ্কগুলো সমাধান করবা তোমরা। 4 3 2 3 4 5, আমি যে 1 2 3 4 করালাম, একদম একই অঙ্ক, একটু তোমরা বুঝলেই হলো। তারপর দেখো এখানে 5 নম্বরের মধ্যে কি বলা হয়েছে একটু যদি খেয়াল করো। 5 নম্বরের মধ্যে বলা হয়েছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে বোঝা গেল আমরা এতকে 1 নম্বরে যেরকম 2 নম্বরে যেরকম আমরা ভাগ প্রক্রিয়ায় মানে বর্গমূল করেছিলাম, এরকমভাবে ভাগ প্রক্রিয়া বর্গমূল করার পর যদি আমরা যে সংখ্যাটা পাবো অবশিষ্ট, এই সংখ্যাটা মূলত বিয়োগ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি তোমাদেরকে অবশ্যই এখন করাই দেবো অঙ্কটা। দেখো আমাদের এখানে আছে হচ্ছে 4,639। আমি লিখলাম 4,639। তো আমরা কিন্তু উপরে দেখেছিলাম যে এটা করতে গেলে আমাদের ডান দিক থেকে জোড়া মিলে নিতে হবে। তাহলে 1 জোড়া 2 জোড়া। এবার দেখো এটাকে আমরা কত দিয়ে দিতে পারি। দেখো এবার দিয়ে আমি 6 6 36 হয় না, 7 7 49 বেশি হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা 6 6 36 নিতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু 36 নিয়ে নিব। হ্যাঁ 36, এক কথায় জোড়ায় জোড়ায় কিন্তু দেখো আমি গুণ করছি কি 6 6 36, মানে 6 দ্বারা 6কে গুণ করছি, ঠিক আছে। 6 দ্বারা 6কে গুণ করে আমরা 36 পেয়েছি। এবার 7 দ্বারা 7কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা বেশি বেশি পেয়ে যাই। 7 দ্বারা 7কে আমরা গুণ করলে 49 পাই। তাহলে কিন্তু আমাদের এখানে এই জোড়াতে আছে 46, ঠিক আছে। তাহলে 6 দ্বারা 6কে গুণ করার পর আমরা 36 পেয়েছি কিন্তু। তাই আমরা 6 দ্বারা দিয়েছি। এবার আমরা কী করব, এই 6-এর ডাবল কত, 12 নিব। 6-এর ডাবল 12 নিব। এবার দেখো এবার আমাদের কী করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে দেখো 6 6 মিলে গেছে 0। তারপরে দেখো 3 আছে 4 হবে 1 হলে। তো দেখো এই জায়গাতে কিন্তু 10 পেলাম। তাহলে এখানে আমি, যেহেতু আমাদের এখানে একটা সংখ্যা নিতে হবে এই জায়গাটাতে, তাহলে আমাদের এই 12 10, এমনি তো 12 দ্বারা 10কে ভাগ যায় না, তাও আমাদের এখানে কিন্তু একটা সংখ্যা নিতে হবে। তো যেহেতু সংখ্যা নিলে এর আগেই যাবে না, তাহলে আমাদের কী করতে হবে, এই যে জোড়াটা আছে আমাদের, এই জোড়াটা নামাতে হবে। 3 9 আমাদের নামাতে হবে। তো আমরা 3 এই জোড়াটা নামাই দিলাম। এবার আমাদের 1000 কত, 39 আমরা পেয়ে গেলাম। এইবার এখানে কোন সংখ্যা বসাবো, ওই সংখ্যা বসানোর পর যে সংখ্যাটা আমি এখানে বসাবো, ওই সংখ্যাটা দ্বারা আমি আবার কি করব, এই সংখ্যাটাকে গুণ করব। গুণ করার পর কিন্তু আমার ওই সংখ্যাটা মিলতে হবে। দেখো আমি যদি এখানে 8 বসাই, তাহলে আমরা পাইলাম হচ্ছে 128। এবার এই 128কে আমরা 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা গুণ করার পর আমাদের কিন্তু এই সংখ্যাটা হবে। দেখো আমি এখানে করে দিয়েছি। দেখো এখানে 8 বসানোর পর কিন্তু আমরা কী করবো, এবার এটাকে আমরা 8 দ্বারা দিই, তাহলে আমাদের হচ্ছে 1024 পাবো। আমাদের এখানে আছে হচ্ছে 1039, তাহলে আমরা নিব হচ্ছে 1024, আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার দেখো এখান থেকে আমরা বিয়োগ করে দিই। দেখো এই জায়গাতে 4 আছে 9 হচ্ছে 5 হলে, তারপরে দেখো হাতে নাই 2 আছে 3 হচ্ছে 1 হলে। তাহলে দেখো এই জায়গাতে কিন্তু মিলে গেছে 1 1 0 1 0 0 0 1 1 0। তাহলে আমরা অবশিষ্ট কিন্তু 15 পেলাম। এই 15 সংখ্যাটা যদি আমরা এই সংখ্যাটার থেকে বিয়োগ করি, মানে আমাদের এই সংখ্যাটার থেকে যদি আমরা 15 বিয়োগ করি, তাহলে কিন্তু সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা হবে। যেহেতু এটা আমাদের কি অবশিষ্ট রয়েছে, অবশিষ্ট সংখ্যাটা যদি আমি বিয়োগ করে দিই আমাদের এই সংখ্যাটার থেকে, তাহলে কিন্তু আমরা একটা পূর্ণ সংখ্যা খুঁজে পাবো। তো দেখো এই জায়গাতে কিন্তু একই কথাগুলো আমরা লিখছি, একটু খেয়াল করো। আমরা এই কথাটা এখানে লিখছি যে দেখো এটাকে আমরা করার পর আমি লিখছি যে এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে
তাহলে দেখো এবার আমি তোমাদের নিচে কী লিখে দিয়েছি একটু খেয়াল করো। আমি নিচে লিখে দিয়েছি দেখো যে 4639-এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দিলে সংখ্যাটি একটি কী হবে, পূর্ণ বর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 15। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের পাশের বাকি অঙ্কগুলো যা আছে সেগুলো আমি করাবো। দেখো পাশের অঙ্ক কিন্তু আর নেই আমাদের। এবার আমি 6 অঙ্কটা চলে যাবো। 6 অঙ্কতে আমাদের কী আছে, 6 অঙ্কটা কিন্তু আমাদের একইভাবে একই কথা বলা হয়েছে। দেখো 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, আমরা দেখো উপরে কিন্তু আমরা দেখছি বিয়োগ করলে, আর এখানে হচ্ছে যোগ করলে। অতএব একইভাবে আমরা এখানে করব, এখানে পূর্ণ সংখ্যা যোগ করলে পূর্ণ সংখ্যা হবে বলছে। তাহলে আমরা একইভাবে করার পর দেখো আমরা এটা পেয়েছি। দেখো এই জায়গাতে আমরা দেখতেছি অবশিষ্ট হচ্ছে 129। তো এই জায়গাতে দেখো আমি লিখছি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটির পূর্ণ সংখ্যা নয়। অতএব এই যে 5605 এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হবে এবং তখন তার বর্গমূল হবে এত। অর্থাৎ বোঝা গেল কি, তার সাথে যদি আমরা 1 যোগ করি, মানে এই যে 74 আমরা পেলাম, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 75 পাই। এবার দেখো আমরা যদি 75কে 75 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 5625। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে আছে 5605, তাহলে দেখো এখানে আমরা পেয়েছি হচ্ছে 5625। এবার দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, 5625 থেকে যদি আমরা 5605 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 20। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু আমাদের 20ই হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে অঙ্কগুলো তোমাদের সমাধান করলাম, আমি আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।